जननी परा त्वयैव धार्यते सर्वं तयैतत्सृज्यते जगत् प्रेमानंद दायिनी मा प्रेमानंद दायिनी। মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। চণ্ডী পাঠে মর্তে আহ্বান, দেবী পক্ষের সূচনায় মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ। আন্দোলনের মুখে পোষ্য কোটায় ভর্তি স্থগিতের সিদ্ধান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। জরুরি সিন্ডিকেট সভা আজ, 11 রাতে ক্যাম্পাসে বিক্ষোভ। বছরে অর্ধ কোটি টাকার বেশি ব্যয় হলেও রেলওয়ে হাসপাতালগুলো বেহাল। নার্স, চিকিৎসক সংকট ও অকেজো সরঞ্জামে সেবা বঞ্চিত রোগীরা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি জানসিন জুথিকা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে হলো দেবীপক্ষের সূচনা। চণ্ডী পাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে জানানো হচ্ছে আহ্বান। ঢাকেশ্বরী মন্দির থেকে মহালয়ার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন তানজিলা খান। মিম, দেবীপক্ষের সূচনায় কি কি আনুষ্ঠানিকতা হলো ভোর থেকে এবং দেবী ভক্তরা কি বলছেন? আলো ফোটার আগে শারদীয় দুর্গোৎসব আবেজ আলো মহলের আয়োজন পাঁচ থেকে শুরু করে মাঝে মাঝে গান এবং নৃত্যের মধ্য দিয়ে এই আয়োজন চলছে এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেবী দুর্গা আসলে এই যে মহালয়ার দিন বধ করার বধ করেছিলেন বা বধ করার যে আজকের এই যে চেষ্টা করছে। সিংহবাহিনী নিয়ে দেবী দুর্গা 9 দিন ব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত হত্যা করেন। এই যে শারদীয় দুর্গোৎসব, এই দুর্গোৎসবের মধ্য দিয়ে কিন্তু প্রতিটি সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তারা এই দেবী দুর্গাকে এবং তাদের যে শাস্ত্রীয় মতে যে ইতিহাস সেটি তারা স্মরণ করবেন। দেবী দুর্গা যেহেতু কৈলাস থেকে পর্বতে কৈলাস পর্বত থেকে মাতৃগৃহের পথে রওনা করেছেন, তার কাছে আসলে পুরোটা সময় জুড়ে তারা প্রার্থনা করবেন, তারা বিশ্বের শান্তি কামনা করবেন, নিজেদের ব্যক্তিগত পরিবারের দেশের শান্তি কামনা করবেন এবং এই মহালয়া অমাবস্যার সকালে কিন্তু পূর্বপুরুষরা পৃথিবী থেকে বিদায় নেন। আর সন্ধ্যায় দেবী দুর্গা তার যোগিনী দুই কন্যা লক্ষ্মী, সরস্বতী, পুত্র গণেশ এবং কার্তিকের সঙ্গে পৃথিবীতে আসেন। আর এরপর এই যে বাকি 9টি দিন
একদম দশমী পর্যন্ত 9টি দিন তিনি ঘরে ঘরে ভক্তদের মাঝে বসবাস করেন। তিনি ভক্তদের চাওয়া শোনেন। শাস্ত্র মতে কিংবা ভক্তদের দাবি এই সময় আসলে বছরের অন্যান্য সময়ের থেকেও যেহেতু দেবী দুর্গা মাতৃগৃহে থাকেন, তাই তিনি অনেক বেশি জাগ্রত থাকেন, তিনি ভক্তদের কথা অনেক বেশি শুনে থাকেন। সেজন্যই কিন্তু তারা প্রাণ ভরে পুরোটা সময় জুড়ে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে মহালয়ার কথা, মহালয়ার দিনে কিন্তু চক্ষুদান হয়, যেটি আরেকটি মহালয়ার অন্যান্য দিন অনেক বেশি আলাদা করে। যদি একটা সময় আসলে যখন রাজবাড়ি কিংবা জমিদার বাড়িতে বেশি দুর্গাপুজো হতো, তখন রথের দিন কাঠামো পুজো হতো এবং মহাসপ্তমীর দিন নবপত্রিকা প্রবেশের পর দেবীর চক্ষুদান হতো। কিন্তু যেহেতু মহালয়ার দিন দেবী পক্ষের সূচনা হয়, তাই পরবর্তীকালে আসলে এই মহালয়ার দিনেই প্রতিমার চক্ষু আঁকার চল হয় এবং সেই মহালয়ার দিনই আসলে এই চক্ষুদান করা হয়। তার পাশাপাশি কিন্তু এই মহালয়ার দিন আসলে দেবী দুর্গার প্রতিমার চোখ আঁকা সহ পূজা মণ্ডপগুলো কিন্তু সাজানো হয়। দেবী দুর্গার যারা প্রতিমা তৈরি কারিগররা থাকেন তারা আগে থেকেই শারদীয় দুর্গোৎসবের জন্য আগে থেকেই প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করে থাকে। তবে প্রতিমাকে চূড়ান্ত রূপ দেন এই মহালয়ার দিনে চক্ষু আঁকার মধ্য দিয়ে। এছাড়া আসলে মন্দিরে মন্দিরে এই যে মায়ের আগমন হলো, সেই আগমনে থাকা যারা ভক্তরা রয়েছে তারা কিন্তু একই সাথে প্রার্থনা করেই যাবেন। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে প্রচুর পরিমাণের ভক্তরা রয়েছেন এখন রাজধানীর ঢাকেশ্বরী মন্দির জুড়ে, এবং এটি কিন্তু এখন না, ভোরের আলো ফোটার আগেই তারা এখানে চলে এসেছে। অনেকেই আসলে জানেন বা অনেকে আসলে একটু সকাল সকাল বা ভোরের আলো ফোটার আগে আসার চেষ্টা করেন, কারণ ভোরের আলো ফুটতে ফুটতেই কিন্তু দেবী দুর্গার আগমন হয়। ঠিক সেই কারণগুলো মাথায় রেখে কিন্তু তারা আসেন। এই যে বলছিলাম যে আসলে দেবী দুর্গার কাছে সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তাদের প্রার্থনা এই সময়টাতে অনেক বেশি হয়, কারণ তারা মনে করেন দেবী দুর্গা এই সময় যেহেতু মাতৃগৃহে থাকেন, তিনি অনেক বেশি জাগ্রত থাকেন, তিনি ভক্তদের মাঝে থাকেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে দেবী দুর্গা আসেন এই মহালয়া তিথিতেই কিন্তু দেবী দুর্গা মঠে আগমন করেন এবং এই অর্থে মহালয়া তিথি পিতৃপক্ষ এবং দেবী পক্ষের সন্ধিক্ষণ হয়। অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। তাই বছর পেরিয়ে যখন আসলে দেবী দুর্গা আসেন ভক্তদের মাঝে উত্তেজনা, উদ্দীপনা, আগ্রহ এবং ভালো লাগা, ভালোবাসা, এক বছরের অপেক্ষার অবসর পর সবচেয়ে কিন্তু অনেক বেশি পরিমাণের কাজ করেন। আজকে যখন ভক্তদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে শারদীয় দুর্গোৎসবের যে শুরু, সেই শুরুটা কিন্তু আজ তাদের হয়েই গেল মহালয়ার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে, এবং এরপর আর কয়েকদিন পরেই ষষ্ঠী শুরু হবে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, শারদীয় দুর্গোৎসব একে একে শুরু হবে। যদি এখন পর্যন্ত মহালয়ার আয়োজনে এই ছিল সর্বশেষ আমার কাছে। ঢাকেশ্বরী মন্দির থেকে মহালয়ার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী তানজিলা খালমিন। আজ মহালয়া, আর এরই মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। নানা আচার অনুষ্ঠান দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে পৃথিবীতে আসার আহ্বান জানান ভক্তরা। এই মুহূর্তে ময়মনসিংহ দুর্গাবাড়ি মন্দিরে চলছে মহালয়ার আনুষ্ঠানিকতা, আর সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, মহালয়ার আনুষ্ঠানিকতা কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। যদি প্রভাতের পূর্ণ প্রভাতে প্রথম একেবারে প্রভাতেই দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে পৃথিবীতে আমন্ত্রণ জানাতে অধীর আগ্রহে তার ভক্তকুলরা, মূলত হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় যে শারদীয় দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতার শুরু এই মহালয়ার মধ্য দিয়ে, এবং আমরা সকালে এসে দেখতে পেরেছি চণ্ডীপাঠ, পূজা অর্চনা, নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মূলত এই মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সেখানে স্থাপন করা হয় ঘট,
করা বিশেষ পূজা। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো এই মহালয়া। দেবীর আরাধনা সূচিত হয় এই মহালয়ার মাধ্যমে এবং আমরা দেখতে পাচ্ছি যে নগরীর দুর্গাবাড়ি মন্দিরে শত শত ভক্ত যারা রয়েছেন ভোর থেকে এখানে অপেক্ষামান রয়েছেন এবং এই মুহূর্তে মূলত ভক্তিমূলক যে গান, প্রার্থনামূলক যে গান সেগুলি হচ্ছে, মন্ত্র পাঠ করছে। কোরআনে যেটা রয়েছে, যেটা বলা হচ্ছে যে দুর্গোৎসবের 3টি পর্ব, মহালয়া, বোধন আর সন্ধি পূজা। মহালয়ার পর প্রতিপদ তিথি থেকে দেবী বন্দনা শুরু হয়। কোনো কোনো অঞ্চলে দেবীর আরাধনা প্রতিপদ থেকে শুরু হয়, একে বলে দেবী পক্ষ। এবং কথিত আছে যে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। মহালয়া শব্দটির অর্থই হলো মহাল, যে আলোয় বা আশ্রয়। মহালয় শব্দটি মূলত এই অর্থে ব্যবহৃত হয়, কারণ এই দিনে পিতৃপক্ষের অবসান এবং অমাবস্যার অন্ধকার দূর করে আলোময় দেবী পক্ষের শুভম্ভর হয়। এখানেই দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় বা আশ্রয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী 4 যুগে বিভক্ত করা হয়েছে। যুগগুলো হলো সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ ও কলিযুগ। রামায়ণ অনুসারে ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র আকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য। মূলত দুর্গাপূজা হতো বসন্ত, সেটাকে বাসন্তী পূজাও বলা হয়। শ্রী রামচন্দ্র অকালে সময়ে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে দেবীর আকাল বোধন বলা হয়। সনাতন ধর্মময় কোনো শুভ কাজ করতে গেলে, মূলত বিবাহ করতে গেলে প্রয়াত পুরুষদের সঙ্গে সমগ্র জীবন জগতের জন্য তর্পণ করতে হয়, কর্তার যে অঞ্জলি প্রদান করতে হয়। তর্পণ মানে খুশি করা। এই ধরনের কিছু করতে গেলে ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে এই দিনে এমনই করেছিলেন। এই দিনে তর্পণ করলে পুরুষরা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের আশীর্বাদ করেন। এছাড়া এদিকে দেবী দুর্গার বোধন করা হয়। বোধন অর্থই যেটা বলা হচ্ছে জাগরণ। তাই মহালয়ার পর দেবীপক্ষের মূলত শুক্লা পক্ষের প্রতিপক্ষ ঘটে বসিয়ে শারদীয় দুর্গাপূজার সূচনা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভক্তিমূলক যে গানগুলো রয়েছে, প্রার্থনামূলক যে গানগুলো রয়েছে, দেবীকে পৃথিবীতে আগমনের জন্য তার অগণিত ভক্তকুল যারা রয়েছেন তারা আমন্ত্রণ জানাচ্ছেন এবং এর মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে যায়। এছাড়া মহালয়া যে তর্পণ করা হয় তা শুধুই পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয়। দেবতর্পণ, ঋষি তর্পণ, দিব্যপুত্র তর্পণ করতে হয়। সঙ্গে থাকে রাম তর্পণ, লক্ষ্মণ তর্পণ। সেখানে ত্রিভুবনের সমস্ত প্রয়াতকে জলদানের মাধ্যমে তৃপ্ত করা হয় বলে বিভিন্ন শাস্ত্রে রয়েছে। এমনকি তাদেরও উদ্দেশ্যে তর্পণ করা হয় জন্মান্তরে যাদের আত্মীয় বন্ধু কেউ নেই। এইভাবে যদি বিশ্বব্রহ্মাণ্ডে আত্মীয়, অনাত্মীয়, পরিচিত, অপরিচিত সকল প্রয়াতকে জলদান করে তাদের যে আত্মার তৃপ্তি সাধন করা হয়, এই নানান বিষয়গুলি এখানে তুলে আনা হচ্ছে বা গুরুত্ব পাচ্ছে। সর্বোচ্চ অমাবস্যা এবার দেখা যাচ্ছে যে 21 সেপ্টেম্বর 2025 পড়েছে রাত 12:16 আর তিথি শেষ হবে 22 সেপ্টেম্বর রাত 1:23। উদয় তিথি অনুসারে 21 সেপ্টেম্বর মহালয়া পালিত হবে। অমাবস্যার কুকুট যে মুহূর্ত সকাল 11:50 থেকে 12:38 পর্যন্ত থাকবে। রোহিণী মুহূর্তে দুপুর 12টা থেকে 38 থেকে 1:27 পর্যন্ত। অপরাহ্নকাল দুপুর 1টা থেকে 27 থেকে দুপুর 3টা থেকে 53 পর্যন্ত সর্বকৃত অমাবস্যা কখন থেকে যে শুরু হবে সেই বিষয়টি বিভিন্নভাবে শাস্ত্রে রয়েছে। যদিও যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা ধর্মগুরু রয়েছেন, পণ্ডিত রয়েছেন, তারা এই বিষয়টি আরও ভালোভাবে উল্লেখ করতে পারে। তো আমরা দুর্গাবাড়ি মন্দিরে রয়েছি। মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গাকে পৃথিবীতে আমন্ত্রণের নানান প্রার্থনা চলছে, নানান পূজা অর্চনা চণ্ডী পাঠ অনুষ্ঠান মধ্য দিয়ে তার ভক্তবৃন্দা দুর্গাকে স্বাগত জানাচ্ছে। তো দিনব্যাপী নানান আয়োজনের দিনটি সাজানো হয়েছে। তো আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। ময়মনসিংহ দুর্গাবাড়ি মন্দিরে চলছে মহালয়ার আনুষ্ঠানিকতা। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।
এবার যাচ্ছি কিশোরগঞ্জে, সেখানে কালীবাড়ি মন্দিরে চলছে মহালয়ার আনুষ্ঠানিকতা। দেবী দুর্গার আগমন আরাধনায় ভোর থেকে শহরের কালীবাড়ি মন্দিরে চলছে শঙ্খধ্বনি, চণ্ডীপাঠ, মাতৃবন্দনা, সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা আচার অনুষ্ঠান। আরও জানাতে শ্রী শ্রী কালীবাড়ি মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, মহালয়ার আনুষ্ঠানিকতা সেখানে কেমন দেখছেন এবং কি কি আয়োজন রয়েছে সেখানে জানাবেন। আজকে কিন্তু মূলত দেবী দুর্গার কিন্তু আসলে যে পিতৃপক্ষ শেষ হয়েছে এবং মাতৃপক্ষের আগমনের প্রথম দিন এবং দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা কিন্তু আজকে থেকে শুরু। সেজন্য কিন্তু একেবারে আমরা দেখেছি যে এই শহরের যে শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরটি রয়েছে, এখানে ভোর থেকেই ভক্তদের আগমন কিন্তু ছিল চোখে পড়ার মতো, এবং সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু ভক্তদের আগমন বাড়ছে। পাশাপাশি যদি আমি একটু এখানের আনুষ্ঠানিকতার কথা বলি, যে এখানে কিন্তু শুরু হয়েছে শঙ্খধ্বনির মাধ্যমে, শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে কিন্তু মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর পরপর কিন্তু আমরা দেখেছি যে এখানকার পুরোহিত মশাই কিন্তু তিনি চণ্ডীপাঠ করেছেন। এরপর এখানে সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে এবং এছাড়াও মাতৃবন্দনা সহ বিভিন্ন ধর্মীয় সঙ্গীতের ব্যবস্থা কিন্তু সেখানে রয়েছে। পাশাপাশি দুর্গতি নাসিনী নামে একটি গীতি নৃত্য নাট্য কিন্তু এখান থেকে প্রচারিত হবে। এবং সকাল থেকে আমরা যে বিষয়টি দেখছি, যে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই দেবী দুর্গার আগমন উপলক্ষে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরেই কিন্তু আজকে এই বন্দনাটি চলছে এই শুভ মহালয়া উপলক্ষে। এবং সেই কিশোরগঞ্জের যে কালীবাড়ি মন্দিরটি রয়েছে, এখানকার যে সভাপতি তিনি যে ব্যাপারটি জানিয়েছেন যে দ্বিতীয়বারের মতো এবার যে আয়োজনটি হয়েছে, ভক্ত সহ আশপাশের মানুষের কিন্তু ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা কাজ করছে। এবং সবাই যে বিষয়টি বলছে যে এরকম আয়োজনটি যদি নিয়মিত এখানে চলতে থাকে, প্রতি বছর এরকম আয়োজন কিন্তু তারা এখান থেকে চাচ্ছেন। পাশাপাশি তারা যে বিষয়টি বলছেন যে সাংস্কৃতিক একটা জাগরণেরও কিন্তু একটা অংশ হিসাবে এই মহালয়ার অনুষ্ঠানটি। আমি যদি বলি যে সব মিলিয়ে এখানকার যে পরিস্থিতি রয়েছে, সময় যত গড়াচ্ছে তত ভক্তদের আগমন বাড়ছে এবং তারা দেবী মাতৃ বন্ধনায় কিন্তু তারা মত্ত হয়েছেন। এবং পাশাপাশি তারা যে মাতৃপক্ষে যে আগমন করছে দেবী দুর্গার, সেই আগমনকে কিন্তু তারা বরণ করে নিচ্ছেন। চণ্ডীপাঠ, শঙ্খধ্বনি, উলুধ্বনি সহ বিভিন্ন মাতৃবন্ধনার মাধ্যমে কিন্তু তারা এই আমরা দেখেছি যে এই শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরের যে আয়োজন শুভ মহালয়া, সেখান থেকে কিন্তু তারা আসলে বিভিন্নভাবে মা দুর্গাকে কিন্তু তারা বরণ করে নিচ্ছেন। এবং আজকে থেকে যেহেতু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা এখান থেকে শুরু হচ্ছে, এবং এর পরপরই কিন্তু আমরা যে বিষয়টি দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু ইতোমধ্যেই বিভিন্ন প্রতিমা তৈরির কাজ কিন্তু শেষ হয়েছে। এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে যে শুভ মহালয়া চলছে, এই শুভ মহালয়ার যে আনুষ্ঠানিকতার মাধ্যমে কিন্তু জানান দিচ্ছে যে দেবী দুর্গা কিন্তু আসলে আমাদের এই মুহূর্তে চলে এসেছেন এবং তাকে বরণ করে নেওয়ার জন্য যে এই শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরের যে আয়োজন, এখানকার যে সভাপতি রয়েছেন বাঁধন রায়, তিনি যে ব্যাপারটি জানিয়েছেন যে তাদের কোনো প্রকৃতির আসলে কমতি কিন্তু এখানটায় নেই এবং তারা কিন্তু সমস্ত আয়োজন করেছেন মা দুর্গাকে বরণ করে নেওয়ার জন্য। সেজন্য কিন্তু আমরা দেখেছি যে ভোর থেকে নানা আনুষ্ঠানিকতা আচারের মাধ্যমে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে। তো এই ছিল কিশোরগঞ্জের শ্রী শ্রী কালীবাড়ি মন্দির থেকে শুভ মহালয়ার সর্বশেষ তথ্য আমার কাছে। কিশোরগঞ্জের কালীবাড়ি মন্দিরে চলছে মহালয়ার আনুষ্ঠানিকতা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস। আন্দোলনের মুখে পোষ্য কোটায় ভর্তি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। জরুরি সিন্ডিকেট সভা আজ। এর আগে পোষ্য কোটা পুনর্বহাল প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। শনিবার বিকেলে এই ইস্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে হাতাহাতি হয় শিক্ষার্থীদের। এরপর উপাচার্য ও প্রশাসনের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধরা। মারুফ হাসানের প্রতিবেদন, ছবি তুলেছেন রায়হানুল ইসলাম। রাকসুর নির্বাচনী আমেজের মধ্যে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে আমরণ অনশন কর্মসূচির মধ্যে শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা, অবরুদ্ধ করে রাখেন উপাচার্যকে। এ সময় উপাচার্যের কক্ষের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পোষ্য কোটা প্রত্যাহারের দাবিতে রাতে জুবেরি ভবনে অবরুদ্ধ উপাচার্য সহ
প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেন রাকসু নির্বাচনের প্রার্থীসহ আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। এরই মধ্যে লাঞ্ছিত করার অভিযোগে কাল রোববার পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। 20/9/2025 তারিখ শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার সাথে জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব এবং আমাদের এই দাবির বিষয়ে সুষ্ঠু বিহিত না হলে পরবর্তীতে এই কর্মসূচি চলমান থাকবে। এর আগে শুক্রবার কাফনের কাপড় জড়িয়ে অনশনে বসেন এক শিক্ষার্থী, পরে তার সঙ্গে যোগ দেন অন্য শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। একদিকে রাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার, অন্যদিকে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের আমরণ অনশন। অনেকের কাছে এখন প্রশ্ন, যথাসময়ে হবে তো রাকসু নির্বাচন? মারুফ হাসান, এখন, রাজশাহী। বাংলাদেশ রেলওয়ে পরিচালিত হাসপাতালগুলোর অব্যবস্থাপনায় ক্ষুব্ধ খোদ রেলওয়ে কর্মীরা। অনীহা প্রকাশ করে নিচ্ছেন না চিকিৎসা সেবা। তাদের অভিযোগ, বাজেট স্বল্পতা, রক্ষণাবেক্ষণের দায়িত্বজ্ঞানহীনতার ছাপ হাসপাতালগুলোতে সর্বত্র দৃশ্যমান। চিকিৎসকেরা জানালেন, নানা সংকটের মধ্যে ও সীমিত লোকবল নিয়ে সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা। বিস্তারিত জাভেদ আবদুল্লাহর প্রতিবেদনে। এ তো দেখি সোর্সের তথ্যের সাথে মিলে যাচ্ছে সব চিত্র। হাসপাতালে সকাল 11টা 30 মিনিটেও ল্যাবে মেডিকেল টেকনোলজিস্ট আসেনি, গাইনি বিভাগের ডাক্তারের উপস্থিতি নেই, নারী ও পুরুষ ওয়ার্ডে আলো পর্যন্ত জ্বলেনি। আছে হয়তো কোথাও আছে, আমি জানি না, আমার কর্তৃপক্ষের নিয়ে তারপর ইয়ে করে না। 3 দিন ছুটি নিয়েছি। ওষুধপত্র বলতে এখান থেকে যেটা দেয় একটু দামি, ওটা বাইরে থেকে কিনতে হয় অ্যান্টিবায়োটিকটা। বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা স্বাক্ষরিত সদ্য জুন জুলাই মাসে হালনাগাদ করা এক চিঠিতে দেখা যায় হাসপাতালটিতে চিকিৎসকের সংখ্যা 6, নার্স 11 ও ফার্মাসিস্ট রয়েছে 10 জন। কিন্তু সরজমিনে গিয়ে দেখা গেল চলতি মাসে সকাল বিকাল রাত 3 শিফটে ভবনে মাত্র 1 জন করে নার্স দায়িত্ব পালন করছেন। চিকিৎসক ছিলেন 2 জন আর ফার্মাসিস্ট ছিলেন 1 জন। হাসপাতালটিতে এক্স-রে মেশিন নষ্ট, মেডিকেল সরঞ্জামও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। 7 জন ফার্মাসিস্টের পোস্ট, কিন্তু আমি কর্মরত আছি একা। আমার একাকে সবগুলি করতে হয়, এই ওষুধগুলি সাপ্লাই প্লাস পুষ্টি। এমন অবস্থায় কর্তব্যরত নার্স বললেন, সব কিছুতেই সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু এর মধ্যেই কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা। আমাদের নার্স তো একজন। এ বিষয়ে রেলওয়ে বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা জানান, সেবা প্রদানে অবহেলা, গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন তারা। সরকারি অফিস আদালত যেভাবে চলে না, মানে হসপিটাল মতন না, 9টা 5টা শুক্র শনি বন্ধ। এই হাসপাতালের বেহাল অবস্থার সত্যিকারের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তথ্য আছে বগুড়ার সান্তাহার এবং পাবনার পাকশি জংশন সংলগ্ন হাসপাতালেরও একই অবস্থা। সে চিত্র সহকর্মী মাসুদ রানার সহযোগিতায় আমরা তুলে আনতে চাই। সহকর্মীদের সাথে নিয়ে আমাদের এবারের গন্তব্য রেলওয়ের পশ্চিমাঞ্চল। রেল শহর ঈশ্বরদী, নদী বেষ্টিত বগুড়া ও পাবনা, এই 2 জেলায় 2টি হাসপাতাল রয়েছে, যেখানে রোগী নেই বললেই চলে। জরুরি ও বহির্বিভাগে শুনশান নীরবতা। ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট 8 জনের জায়গায় 2 জন কর্মরত আছে। রোগী ভর্তি থাকবে, যে খাওয়া দাওয়া দেওয়া লাগবে, সেগুলো কোনো ব্যবস্থাপনা নাই।
এ বিষয়ে রেল ভবনে মহাপরিচালকের সাথে যোগাযোগ করতে 2 কার্যদিবস চেষ্টা করেও কোনো সদুত্তর পাইনি আমরা। আর রেলপথ উপদেষ্টা ফজলুল কবির খান জানান, রাষ্ট্রীয় কাজে বৈঠকে তিনি ব্যস্ত সময় পার করছেন। আমার নাম জাবেদ আব্দুল্লাহ, আমি এখন টেলিভিশনের প্রতিবেদক। স্যার আপনি কি পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সব মিলিয়ে 10টি হাসপাতাল রয়েছে, যার মধ্যে মোট শয্যা সংখ্যা 431টি। প্রশাসন সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ মাসে এই হাসপাতালগুলোর পরিচালনা ব্যয় প্রায় 45 থেকে 60 লাখ টাকার বেশি। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। সরকারি হাসপাতাল যেখানে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার কথা, সেখানে চলছে বাণিজ্য। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বশীল চিকিৎসকেরাই সরকারি হাসপাতালের আড়ালে গড়ে তুলেছেন প্রাইভেট সিন্ডিকেট। এদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রমাণ সহ অসাধু চিকিৎসকদের বিষয়ে জানানো হলেও পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। SM সিফাতের ক্যামেরায় জিয়াদ মাহমুদের প্রতিবেদন। কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে, তোমার আছে ক্লিনিকার চেম্বার, ও ডাক্তার। নচিকেতার গানের এই লাইনগুলোকেও যেন হার মানায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা, যেখানে প্রকাশ্য দিবালোকে হাসপাতালই পকেট কাটা হয় সাধারণ রোগী ও স্বজনের। চলুন এখানকার ভেতরের চিত্র দেখে আসি। চিকিৎসা নিতে এসে রোগীর বেশে সকাল 11টায় ডাক্তার সোহেলের রুমে ঢোকে এখন টিভির টিম। স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঢুকিয়ে দেখা যায় ডাক্তার জাবির ও ডাক্তার সোহেলের কক্ষে উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় অপেক্ষার পর জ্বরের কথা শুনে প্রথমে কিছু পরীক্ষা করতে বলেন ডাক্তার। হাসপাতালে সিবিসি পরীক্ষা সুবিধা থাকার পরও তা করতে বলা হয় পাশের ক্লিনিকে। যদি বিকেলে আসেন তাহলে একটু সেবা দেখা করবেন, কারণ বিকেলবেলা সেবায় থাকে। শুধু সোহেল নন, একই অভিযোগ উঠেছে ডাক্তার জাবিরের বিরুদ্ধেও। রোগীদের অভিযোগ, দুজন মিলে গড়ে তুলেছেন অর্থ লুটের সিন্ডিকেট। পার্সোনাল নেই 300 টাকা। কি নেয়? সোহেল স্যার। যে টেস্টগুলো বলেন ওই টেস্টগুলো হচ্ছে আমরা সেবায় করে থাকি বা ইউনাইটেডে করে থাকি, বাইরে করে থাকি। এখান থেকে কোনো টেস্ট করা হয় না। তারপর বলছে যে না ওখানে দালাল আছে, আপনার সেবাই দেখাইয়েন। কোন ডাক্তার? এই জাবের স্যার। ক্যামেরার সামনে ব্যক্তিগত চেম্বারের প্যাড সহ হাতে নাতে ধরা পড়লেও অস্বীকারের চেষ্টা করেন অভিযুক্ত চিকিৎসকরা। যে আমাদের একটু দেখে দেন, আমরা বিকেলে আসতে পারবো না। তো এরকম চাপাচাপি যারা করে তাদের অনেক সময় আমরা বাধ্য হই, কিন্তু আমরা দেখেন আমরা কিন্তু হসপিটালে কখনো এগুলো দেখার চেষ্টাও করি না। আপনাদের কাছে আমি মনে নেই আমি আপনাদের কাছ থেকে নিচ্ছি কিনা, কিন্তু আচ্ছা প্রমাণ থাকতে পারে না, অনেক এটা আপনি বলতে পারবেন না। অনেক টেস্ট এখানে হয় না, যেমন এক্সরের ক্ষেত্রে আমাদের বাইরে পাঠাতে হয়, কারণ এক্সরে যেহেতু এখানে হয় না। কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা এখানে হয়, সব পরীক্ষাও এখানে হয় না। এভাবে টাকা নেয়ায় ক্ষুব্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য চিকিৎসকরাও। অফিস টিমে তো অবশ্যই টাকা নেওয়া কোনোভাবে উচিত না, এবং একজন ডাক্তার হিসেবে সে কোনোভাবেই সরকারি অফিস টিমে টাকা নেবে না। এবং রোগীরা অনেক সময় আমাদের কাছে বলে যে আমরা পার্সোনালি দেখাবো, এই দেখো, আমরা বলি যে না, আপনার যদি পার্সোনালি দেখাতে ইচ্ছা করে আপনি প্রাইভেট চেম্বারে যাবেন, আমরা এখানে সরকারি সেবা দিচ্ছি। এদিকে অভিযোগ রয়েছে পরীক্ষা নিরীক্ষা বাবদ টাকা নিলেও কোনো রিসিপ্ট দেয়া হয় না, অথচ কিছুদিন আগেই দুর্নীতি দমন কমিশন এই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে কোনো অনিয়ম পাননি বলে জানান কর্মকর্তারা। সে একেবারে ওপেনলি হসপিটালে বসে রোগীদেরকে বলে যে আপনি এই জায়গা থেকেই টেস্ট করতে হবে, না করলে আপনার রিপোর্ট দেবো না। আমাদের কোনো ফল পায় নাই, পাইলে আসলে না তেমন কিছু। তারা এগুলো বলছে যে আমাদের হসপিটালে আমরা রোগীদেরকে যেন একটু বেশি ঔষধ দিই। দুদক আনুমানিক 2 মাস আগে আসছিল আমাদের এখানে, এসে আমরা আউটডোর আমাদের ইমার্জেন্সি সার্ভিস, আউটডোর, তারপর প্যাথোলজি সার্ভিস এবং আমাদের ইনডোর সার্ভিস, ডায়েট, তারপর ওষুধের স্টোর, রেজিস্টার, এগুলো সব চেক করছেন। অন্যদিকে ভিডিওতে দেখা যায় ডাক্তার সোহেল সিভিল সার্জন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করার বিষয়ে কথা বলছেন স্থানীয় এক নেতার সঙ্গে। এদিকে প্রথমে কর্মকর্তারা চিকিৎসকদের এসব কর্মকাণ্ডের বিষয়ে অস্বীকার করলেও প্রমাণ দেওয়ার পর জানান অসাধু চিকিৎসকদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আমার এখানে কথা বলছে তারা অফিস করে প্র্যাকটিস করবে না, আমরা তো তাদের সাথে রেগুলার মিটিং করি, অথচ তারা আমার সাথে কথা দিয়ে চুরি করে যদি নেয়, এই দায়ভার তো আপনার প্রমাণ দিচ্ছেন, আমি আপনার অ্যাকশনে যাবো, তার অবস্থা নেই। সব কিছু তো একজন চিকিৎসকের
সব কিছু করার ক্ষমতা কিন্তু আমার নেই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। তবে এই ক্ষেত্রে আসলে যে কোনো লেভেলের আমাদের কিন্তু জিরো টলারেন্স। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। আমরা এই মর্মে সিদ্ধান্ত নিয়েছি এবং ওনাকে এইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে একটা তদন্ত কমিটি হবে এবং সেখানে যদি এই অভিযোগগুলো প্রমাণিত হয় সেক্ষেত্রে যে জড়িত আছে তার অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। কেননা স্বাস্থ্য প্রতিষ্ঠান সরকারি হাসপাতালগুলোতে কোনো ক্রমেই প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। তবে অভিযোগের এমন সত্যতা মিললেও এখনো ব্যবস্থা না নেওয়ায় হতাশ স্থানীয়রা। চিকিৎসা নিয়ে সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে আছেন অসহায় রোগীরা। জিয়াদ মাহমুদ, এখন পটুয়াখালী। আজই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। স্থানীয় সময় বিকালে আনুষ্ঠানিক এই ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গেল জুলাই মাসে এই আভাস দিয়েছিল স্টারমার প্রশাসন। ব্রিটিশ সরকার জানায় ইসরায়েল অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি না হলে এবং শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্র সমাধানের বিরোধিতা করলে সেপ্টেম্বরে নিজেদের অবস্থান থেকে সরে আসবে যুক্তরাজ্য। স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে ফিলিস্তিনকে। মূলত এটাই ছিল স্টারমার প্রশাসনের শেষ আলটিমেটাম। বার্তা সংস্থা বিবিসির দাবি, ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাজ্যের এমন অবস্থান ব্রিটিশ পররাষ্ট্রনীতির বড় পরিবর্তনের উদাহরণ। যদিও যুক্তরাজ্য সরকারের এমন নীতি বদলের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। ক্ষোভ প্রকাশ করেছে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবারের সদস্যরা। এদিকে একই দিনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কথা ইউরোপের আরেক দেশ পর্তুগালের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির জাতিসংঘ সফরে আসছেন। এই খবরে উচ্ছ্বসিত আমেরিকা প্রবাসী বিএনপি নেতাকর্মীরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে তারা জড়ো হচ্ছে নিউ ইয়র্কে। নেতাদের স্বাগত জানাতে এবং কর্মসূচিতে অংশ নিতে চলছে নানা প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নিউ ইয়র্ক সফরে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও। এই সফর ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। দলটির বিভিন্ন শাখা ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি শুধু কূটনৈতিক সফর নয়, বরং দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি বড় সুযোগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাত এবং এনসিপির প্রতিনিধি দল বিমানবন্দর থেকে শুরু করে এবং সাধারণ অধিবেশন চলাকালীন পর্যন্ত আমরা সেখানে উপস্থিত থাকব। কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে নিউ ইয়র্কে আসছেন বিএনপি নেতাকর্মীরা। তৈরি হচ্ছে ব্যানার, পোস্টার এবং দলীয় পতাকা। জেএফকে বিমানবন্দরে অভ্যর্থনার পাশাপাশি জাতিসংঘ সদর দপ্তরের সামনে শান্তিপূর্ণ সমাবেশেরও আয়োজন করা হয়েছে, যেখানে দলের নেতারা বক্তব্য রাখবেন। আমাদের মহাসচিব আসছেন, আমাদের নেতাকর্মীরা সবাই যাবে এবং আমরা তো সবসময় আছি, সবসময় গেছি, যারা সবসময় থাকবো এবং আমি আশা করি যে আগের তুলনায় এবার আরও বেশি হবে লোকজন। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে দলের শীর্ষ নেতাদের অন্তর্ভুক্তি এই সফরের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গণমাধ্যম কর্মীরাও এই সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন। এই যে বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে সরকারের সঙ্গে এঙ্গেজ করবার যে প্রয়াস, এই প্রয়াসটা আমার ধারণা একটা ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে। আমেরিকায় জামায়াতে ইসলামীর নামে কোনো সংগঠন সক্রিয় নয়, তবে অতীতে হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির কর্মসূচিতে তাদের উপস্থিতি দেখা গেছে। প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে বিএনপি, জামাত এবং এনসিপির শীর্ষ নেতাদের অংশগ্রহণ রাজনৈতিক সৌজন্যের পাশাপাশি একটি কৌশলেরও অংশ। নিয়োগ প্রবাসী বাংলাদেশিদের এসব কর্মসূচিতে অংশগ্রহণ প্রমাণ করছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা কতটা সক্রিয়। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান।
অবৈধ অভিবাসন ও শরণার্থী ইস্যুতে উত্তাল যুক্তরাজ্য। শরণার্থী আবেদনের শীর্ষ দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ। শিক্ষার্থী আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় নেতিবাচক প্রভাবের শঙ্কা। নতুন নিয়ম ও দ্বিপাক্ষিক চুক্তিতে আবেদন বাতিল হওয়া অভিবাসীদের দ্রুত ফেরত পাঠানো সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্য থেকে বিস্তারিত শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে। 2022 সালে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে আসেন রোমান। দেশে রাজনৈতিক ভিন্নমতের কারণে জীবননাশের আশঙ্কায় 10 মাস পর তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। যুবলীগের ছাত্রলীগের কিছু সংখ্যক নেতারা, বড় বড় লিডাররা আমার বাড়িতে হামলা করেছে। দেন আমি বাধ্য হয়ে আমি অ্যাসাইলাম এখানে সিক করেছি আমার জীবন রক্ষার্থে। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য জুড়ে ব্যাপক বিক্ষোভের পেছনে অন্যতম কারণ ছিল উল্লেখযোগ্যভাবে অ্যাসাইলাম আবেদনের সংখ্যা বেড়ে যাওয়া। সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত 1 বছরে 1,11,000 অ্যাসাইলাম আবেদন হয়েছে। এর মধ্যে 14,800 জনই স্টুডেন্ট ভিসা নিয়ে আসা শিক্ষার্থী। তবে বেশিরভাগ আবেদন ছিল ভিত্তিহীন। সরকার টেক্সট মেসেজ ও ইমেইলের মাধ্যমে প্রাথমিকভাবে 10,000 শিক্ষার্থীকে অ্যাসাইলাম না করতে নিরুৎসাহিত করেছে। পাশাপাশি হঠাৎ কিছু নিয়মেরও পরিবর্তন এনেছে। আগে যে ফ্রি অ্যাপ্লিকেশন করতে পারতো রিফিউজিরা, তাদের চিলড্রেন এবং স্টুডেন্টদের নিয়ে আসতে পারতো, রিফিউজি স্ট্যাটাস পাওয়ার সাথে সাথে কোনো ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট লাগতো না, অ্যাকোমোডেশন লাগতো না, শুধুমাত্র তার যে রিলেশনশিপ সেটা দেখাই নিয়ে আসতে পারতো। সেই স্কিমটা গত 4 তারিখ থেকে বন্ধ করে দিয়েছে। এখন আপনি তাদেরকে ওই যে ফ্যামিলি লাইফ যেভাবে স্পাউস ভিসা যেভাবে করে অথবা চিলড্রেন ভিসা যেভাবে করে ফ্যামিলি লাইফের আন্ডারে, সেরকমের ইনকাম দেখিয়ে আনতে হবে অথবা ফিওর অ্যাপ্লিকেশন করা হবে। জাতীয়তার পরিচয়ে অ্যাসাইলাম আবেদনের শীর্ষে আছে পাকিস্তান, আফগানিস্তান, ইরান, আর পঞ্চম থেকে চতুর্থ অবস্থানে এখন বাংলাদেশ। 2025 সালের জুন পর্যন্ত মাত্র 1 বছরে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে এসেছেন 4,14,000 শিক্ষার্থী। ছাত্রনেতারা বলছেন অনেকেই কোর্স সম্পন্ন না করে স্থায়ী হতে অ্যাসাইলামের পথ বেছে নিচ্ছেন। এতে করে বাংলাদেশি শিক্ষার্থীদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আমরা যারা সচেতন অবস্থান থেকে এই ইনিশিয়েটিভটা নিতেছে, আমাদের বোঝা উচিত, আমাদের জানা উচিত যে যত বেশি অ্যাসাইলাম ক্লেম করা হবে আমরা স্টুডেন্ট হিসেবে আসার পরে, দেন ভিসা রেস্ট্রিকশন তত বেশি বাড়বে, তত বেশি ডিফিকাল্টিজ আমাদের জন্য আসবে। অদূর ভবিষ্যতে ইমিগ্রেশন আমাদের দেশের মানুষের জন্য আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। গত জুলাই মাসে অ্যাপিংয়ে এক অ্যাসাইলাম সিকারের বিরুদ্ধে 14 বছর বয়সী এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়ায়। শুরু হয় প্রবল অ্যাসাইলাম বিরোধী আন্দোলন। আবার সামনে আসে হোটেলে থাকা আশ্রয় প্রার্থীদের বিপুল ব্যয়ের হিসাব। প্রতিদিন জনপ্রতি 170 পাউন্ড আর মাসে প্রায় 5,000 পাউন্ড খরচ হচ্ছে। বর্তমানে এরকম প্রায় 32,000 আশ্রয় প্রার্থী হোটেলে আছেন, আর 51,000 মামলার রায় ঝুলে আছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন 5 আগস্টের পর থেকে বাংলাদেশি অ্যাসাইলাম প্রার্থীর সংখ্যা বাড়ছে। 5 আগস্টের পূর্বে যে সব স্টুডেন্টরা ইউকেতে এসেছে বা যারা স্কিল ওয়ার্কার বা বিভিন্ন ক্যাটাগরিতে ইউকেতে এসেছে এবং অনেকে ভিজিট ভিসাতে এসেছে, অনেকে 5 আগস্টের পরে ভিজিট ভিসাতে এসেছে, তারপর সিচুয়েশন বা পরিবর্তিত প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য তাদের দেশে যাওয়া সম্ভব হচ্ছে না বা তাদের লাইফ ইজ ইন থ্রেট। এর জন্যই মূলত আসলে যে 5 আগস্টের পরে অ্যাসাইলাম সিকার বেড়ে যাচ্ছে। পতিত আওয়ামী সরকারের আমলে যুক্তরাজ্যের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করে বাংলাদেশ। এর ফলে অবৈধ বাংলাদেশি ও প্রত্যাখ্যাত অ্যাসাইলাম প্রার্থীদের দ্রুত ফেরত পাঠাবে যুক্তরাজ্য। করতেছেন যারা ফেইল্ড অ্যাসাইলাম সিকার অথবা যারা আনডকুমেন্টেড মানুষ, তাদেরকে রিটার্ন দেওয়ার জন্য আপনার মানে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্যে একটা প্রক্রিয়া হলো সকল দেশের সাথে আপনার চুক্তি করা, এবং সেই সাথে বাংলাদেশের সাথে কিন্তু অলরেডি একটা চুক্তি হয়েছে। গেল বছরের জুলাইয়ে কিয়ার স্টারমার দায়িত্ব নেয়ার পর মোট 50,000 আশ্রয় প্রার্থী সাগর পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে অনিয়মিত অভিবাসীর আগমন 27 ভাগ বেড়েছে। অবৈধ পথে আসা অভিবাসীদের 88 ভাগই চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছান। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। শেষ করছি এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। চণ্ডী পাঠে মঠে আহ্বান, দেবী পক্ষের সূচনায় মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ।
আন্দোলনের মুখে পরশু কোটায় ভর্তি স্থগিতের সিদ্ধান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। জরুরি সিন্ডিকেট সভা আজ, গেল রাতে ক্যাম্পাসে বিক্ষোভ। বছরে অর্ধ কোটি টাকার বেশি ব্যয় হলে রেলওয়ে হাসপাতালগুলো বেহাল। নার্স চিকিৎসক সংকট ও অকেজো সরঞ্জামে সেবা বঞ্চিত রোগীরা। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।